ওয়েলকাম টু লুক্রেটিভ স্টাডি। সো আজকে আমরা পড়ব চার্লস বোডলেয়ারের দ্য গোস্ট কবিতা। সো দ্য গোস্ট কবিতার যে ফরাসি নাম সেটা হলো লি লেভেন্যান্ট। সো আজকের কবিতার নাম হলো দ্য গোস্ট এবং এটার ফরাসি নাম হলো লি রিভিন্যান্ট। সো চার্লস বোডলেয়ারের লাফলি দুমা যে কাব্যগ্রন্থ ছিল দ্য ফ্লাওয়ার্স অফ ইভিল সেটা থেকে নেয়া সেই কবিতাটাকে আমরা পড়ব। সো এই যে চার্লস বোডলেয়ার যে আসলে আধুনিক কবিতা, তিনি জীবনের কৃত্রিম ও বিরোধপূর্ণ দিকগুলোকে তিনি আসলে তার কবিতার মধ্যে জাগিয়ে তোলেন আর কি। সো তার কবিতার মধ্যে একটা পেসিমিস্টিক টোন থাকে, তার কবিতার মধ্যে সিম্বলিজমের অনেক ব্যবহার থাকে। সো এই কবিতাতে আমরা, তার গোস্ট কবিতাতেও আমরা সেম জিনিসটাই দেখতে পাবো। সো আমরা প্রথমেই এই কবিতাটা একটু পড়তে পারি একবার। সো এই কবিতাটা আসলে এরকমের যে একবার পরে আসলে বোঝার মতো না, ফার্স্টে মনে হবে যে এটা আসলে কোনো ভূতকে নিয়ে হয়তো লেখা, কিন্তু কয়েকবার পড়ার পর এই ধারণাটা আসলে পাল্টে যাবে। সো এখানে সফটলি এসটা বাদ গিয়েছে, সফটলি এটা হবে সফটলি অফ। সফটলি অ্যাজ ব্রাউন আইড অ্যাঞ্জেলস রোব আই উইল রিটার্ন টু দাই alcove and glide upon the night to thee, treading the shadows silently. And I will give to thee my own kisses, and icy as the moon, and the caresses of a snake, cold gliding in the thorny brake. And when returns the livid morn, thou shalt find all my place floron, and chilly till the falling night, others would rule the tenderness over thy life and youthfulness, but I would conquer thee by fright. So এই যে আসলে এই কবিতাটাতে আসলে কি বোঝাতে চেয়েছেন চার্লস বোডলেয়ার। সো এই চার্লস বোডলেয়ার এখানে দ্য গোস্ট, এখানে গোস্টকে আমরা ধরতে পারি যে স্পিকার নিজে অথবা তার নিজের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে, চার্লস বোডলেয়ারের অস্তিত্বটাকে বা ন্যারেটরের রাইটারের অস্তিত্বটাকে আমরা গোস্ট হিসেবে ধরতে পারি বা ভূত হিসেবে ধরতে পারি। সো এই যে তিনি আসলে কেন এরকমের কবিতা লিখতেন। সো আমরা চার্লস বোডলেয়ার সম্পর্কে যতটুকু জানি বা পূর্বের ভিডিওতে যতটুকু বলেছিলাম যে চার্লস বোডলেয়ার জীবনে প্রচুর নারী এসেছিল তার জীবনে। সো এরকমেরই তার জীবনে যে মিশ্র বর্ণের একজন মহিলা তার উপপত্নী হয়েছিল, তার স্ত্রী হয়েছিল, সেটা পরবর্তীতে তার সাথে হয়তো তার মিলবন্ধন ছিল না। সেই মিলবন্ধন না থাকার কারণে তিনি এই দ্য গোস্ট কবিতাটা তিনি লিখেছেন। তার যে উপপত্নী ছিল তাকে ছেড়ে যাওয়ার পর তিনি সেই উপপত্নীকে কল্পনা করে তিনি এই কবিতাটা আসলে লিখেছেন। সো আমরা জানি চার্লস বোডলেয়ার আফিমে আসক্ত ছিলেন এবং তার সিফিলিস রোগ হয়েছিল, সেটার কারণে তিনি ল অফ স্কুল থেকে তিনি সাসপেন্ড হয়েছিলেন। এই যে ফার্স্ট লাইনটাতে আমরা কি দেখতে পাই, সফটলি অ্যাজ ব্রাউন আইড অ্যাঞ্জেলস রোব, মানে মৃদুভাবে বাদামি চোখের অ্যাঞ্জেলস ঘুরছে, রোব মানে কি ঘোরা, অ্যাঞ্জেলস ফেরেশতা। তো এই যে সফটলি একটা খুব মৃদুভাবের কথা বলেছেন তিনি। সো আমরা মৃদুভাবে কার দিকে তাকাই, এটা আমি আবার বলছি, এখানে এস লেখাটা বা বর্ণটা উঠেনি, এটা সফটলি হবে। সো এই যে চার্লস বোডলেয়ার যে কথাটা বললেন, সফটলি এস ব্রাউন আইড অ্যাঞ্জেলস রোব, এই যে মৃদুভাবে আমরা যাদের প্রতি আসক্ত হই বা যাদেরকে আমরা ভালোবাসি তাদের প্রতি কিন্তু আমরা মৃদুভাবে কথা বলি। সো এই প্রথম স্ট্যান্ডার প্রথম লাইনটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে চার্লস বোডলেয়ার যার সম্পর্কে কথা বলছেন তাকে তিনি আগে পূর্বে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন, কিন্তু সে আসলে তার কাছে আর নাই। সেজন্য তিনি বলছেন যে সফটলি এস ব্রাউন আইড অ্যাঞ্জেলস রোব, মানে মৃদুভাবে বাদামি রঙের চোখের অ্যাঞ্জেলস গুলো আমার ঘুরছে, তাকে যে আমাকে ছেড়ে চলে গেছে তার প্রতি বা তাকে বিচরণ করে ঘুরছে, তার পিছন পিছন আমার ভূতটা চলে যাচ্ছে। আই উইল রিটার্ন টু দাই অ্যালকোভ। সো এই যে অ্যালকোভ, এখানে অ্যালকোভ বলতে আমরা কি বেডরুম বুঝতে পারি। এই যে বললাম না, চার্লস বোডলেয়ার সব কবিতাতে আমরা হাইলি সিম্বলিজম পাবো এবং তার কবিতাতে একটা পেসিমিস্টিক টোন আছে। সো এই কবিতাতে আমরা সেই জিনিসটা পাবো, আই উইল রিটার্ন টু দাই অ্যালকোভ। সো এই যে এখানে ঘুরছে, আমি
ফিরে আসবো তোমার আস্তানায় অথবা তোমার বেডরুমে, তুমি যে বেডরুমে আছো আমি আবার সেই বেডরুমে ফিরে আসবো, আমার ভূত ফিরে আসবে, এই জিনিসটা বোঝাচ্ছে। অ্যান্ড গিল্ড আপন দ্য নাইট টু দি, এবং রাতে তোমার কাছে হেঁটে যায় বা পিছলে যাওয়া যে জিনিসটা ছিল, আমি রাতে তোমার কাছে যাচ্ছি। ট্রেডিং দ্য শ্যাডোজ সাইলেন্টলি, এবং নীরব মায়া ছাড়িয়ে, নিঃশব্দে নীরবে মায়া ছাড়িয়ে আমি তোমার কাছে যাব, যেটা কেউ আসলে জানতে পাবে না। সো সেকেন্ড স্ট্যান্ডাতে তিনি কি বলতে চেয়েছেন, অ্যান্ড আই উইল গিভ টু দি মাই ওন kisses as icy as the moon and the curses of a snake cold gliding in the thorny brake, and I will give to thee my own, এবং আমি তোমাকে দেব আমার নিজের, কি দেব, kisses as icy as the moon, চাঁদের মতো বরফের মতো চুম্বন, মানে আমি তোমাকে দিব কি, চাঁদের মতো বরফের মতো চুম্বন, অ্যান্ড দ্য কার্সেস অফ এ স্নেক, মানে সাপের মতো আদর বা চুম্বন যে জিনিসটা আছে, কোল্ড গ্লাইডিং ইন দ্য থ্রনি ব্রেক, মানে এই যে বাধাগ্রস্ত অবস্থায়, পিচ্ছিল ঠান্ডা কাঁটাযুক্ত অবস্থায় যেরকমের থাকে সেই রকমের ভাবে সাপের মতো করে আমি তোমাকে আদর দেব। চার্লস বডলেয়ার দ্য গোস্ট, প্রেতাত্মা হিসেবে বলছে কাকে, তার যেই বিলাভেড ছিল, উপপত্নী ওয়াইফ, যে তাকে ছেড়ে আবার অন্যের কাছে চলে গেছে, তাকে সম্পর্ক করে এই কথাগুলো বলছে। অ্যান্ড হোয়েন রিটার্নস দ্য লিভিড মর্ন, মানে আর যখন, কি বললো এটাতে, যে এই যে আর যখন ফেরে সেই বিভোর সকাল, মানে যদি আবার সেই সকাল বা মর্নিং এর মধ্যে আবার ফিরে যাও, এবং আমার সমস্ত জায়গাকে কি দেখতে পাবে, বা সবকিছুকে কি অসহায় দেখতে পাবে। দাউ শ্যাল ফাইন্ড অল মাই প্লেস ফ্লর্ন অ্যান্ড চিলি টিল দ্য ফলিং নাইট, এবং ঠান্ডা পরন্ত রাত পর্যন্ত, মানে এই তিনটা লাইনে সে বোঝাতে চেয়েছে যে আমি যখন আবার সেই বিভোর সকালে ফিরে যাবে, বা সেই বিভোর সকালে যদি আমি ফিরে যাই, লিভিড মানে বিভোর, দাউ শেল্ড ফাইন্ড অল মাই প্লেস ফ্লোরন, মানে তুমি আবার সেই আমাকে কি আপের মতো অসহায় বা অবহেলিত অবস্থায় দেখতে পাবে, এখানে ফ্লোরন মানে অবহেলিত। সো অ্যান্ড চিলি চিল অ্যান্ড ফলিং নাইট, এবং ঠান্ডা এবং পরন্ত রাত পর্যন্ত। অ্যান্ড লাস্টের স্ট্যান্ডাতে কি বলছে, আদার্স উড রুল বাই টেন্ডারনেস over thy life and youthfulness, but I would conquer thee by fright. And others would rule by tenderness, অন্যরা কোমলতা দ্বারা তোমাকে শাসন করবে, মানে এখন যে তার ওয়াইফটা ছিল, এক্স ওয়াইফ, সে আসলে এখন অন্যের কাছে চলে গেছে, এখন যে পুরুষদের কাছে চলে গেছে তাদেরকে বলছে যে অন্যরা কোমলতা দ্বারা তোমাকে শাসন করবে, আদার্স উড রুল বাই টেন্ডারনেস। সেকেন্ড লাইনে বলছে অফার দাই লাইফ অ্যান্ড ইউথফুলনেস, তোমার জীবন এবং যৌবন জুড়ে তারা আসলে কি কোমলতা দিয়ে শাসন করবে। বাট আই ওঞ্জার কনকিউয়ার দি বাই ফ্রাইট, কিন্তু আমি ভয়ে তোমাকে জয় করব, মানে এখনো তার সেই ভয়ে তাকে জয় করবে, সে আসলে চলে গেছে কিন্তু তার ওয়াইফের প্রতি তার সেই যে ভালোবাসা জিনিসটা ছিল, সেই কাজটা এখনো করতেছে, সেই জিনিসটা এখনো কাজ করতেছে ভালোবাসাটা, সেজন্য সে কি বললো যে আমি তোমাকে এখনো ভালোবাসা দিয়ে বা আমি তোমাকে ভয়ে তোমাকে জয় করবো, যখন সে আসলে আক্রান্ত হবে তখন তাকে সেভ করতে চাচ্ছে, এই কথাটা এখানে বলা হয়েছে, যে এই সিম্বলিজম হিসেবে ইউজ করছে। সো এই যে এই পুরো কবিতাটাতে আসলে পাঠকদের জন্য কি এক ধরনের অন্ধকার অনুভূতি বা সাসপেন্স তৈরি করছে চার্লস বডলেয়ার। সো চার্লস বডলেয়ারকে আমরা জানি সে এডগার অ্যালেন পোয়ের খুব ভক্ত ছিল বা তাকে ফলো করতো, এবং এডগার অ্যালেন পোয়ের একটা কাব্যগ্রন্থ ছিল এরকম টেলস অফ মিস্টি অ্যান্ড ইমাজিনেশন। সো এইটার উপর বেস করে বা এটার থেকে খুব ইনফ্লুয়েন্স হয়েছিল কে, চার্লস বডলেয়ার। সো চার্লস বডলেয়ার ওই এডগার অ্যালেন পোয়ের টেলস অফ মিস্টি অ্যান্ড ইমাজিনেশনের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে লাফলু দুমা দ্য ফ্লাওয়ার্স অফ এভিল কাব্যগ্রন্থ রচনা করেছিল। সো এই কবিতাতে চার্লস বডলেয়ারও এই জিনিসটা যে সাসপেন্স অন্ধকার একটা অনুভূতি দিচ্ছে এরকমের দেয়াচ্ছে আর কি। লেখকের স্বর এখানে কিছুটা রাগান্বিত, হ্যাঁ, যেমন আমরা ব্রাউন আইড অ্যাঞ্জেলস রূপ, মানে এই যে ব্রাউন বাদামি বর্ণের অ্যাঞ্জেলসকে বর্ণনা করছে এখানে, যে অ্যাঞ্জেলস মানে ফেরেশতা, সবচেয়ে ভালো পৃথিবীতে আমরা মনে করি যে ফেরেশতারা সবচেয়ে ভালো, কোনো ভালো মানুষকে আমরা দেখলে বলি না যে ফেরেশতার মতো। তো এইখানে ফেরেশতার ব্রাউন আইড দিয়ে আসলে যুবকদেরকে বা যারা পড়ছে বা এই যে তার
এক্স ওয়াইফের যার যে নতুন প্রেমিকরা আছে তাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে যে আমার চোখ কিন্তু ফেরেশতাদের মতো ঘুরছে তোমার সামনে, এবং সেটা ব্রাউন এবং সফটলি বলেও বুঝাইছে যে মৃদুভাবে ঘুরছে, খুব রুক্ষভাবে নয়। সো এখানে বক্তাকে আসলে ভূত বলে মনে হচ্ছে যে কথা বলছে স্পিকার। সো বাদামি চোখের দেবদূতেরা, যে জিনিসটা বললো যে বাদামি চোখের দেবদূতেরা ছায়ার মতো ঘুরে বেড়ায়, যারা মানুষকে বিশেষ করে যুবকদের আরামে বাস করার পরিবর্তে ভয় দেখাতে চায়। সো এই জিনিসটা যখন কেউ আসে এরকমের ফেরেশতাদের মতোই হোক বা ব্রাউন আইস নিয়ে, তখন আসলে সবাই ভয় পায়। সো নিজের ভূত হচ্ছে এমন ক্রিয়াকলাপ যা প্রিয় কাউকে তাড়া করার চেষ্টা করে কিন্তু একই সাথে ঘৃণাও করে। সো এখানে তাড়া করার চেষ্টা করে কিন্তু সে আসলে ঘৃণা করে। এই যে এই কথাগুলো বললো 4টা স্ট্যান্ডার মধ্যে চার্লস বদলিয়ার, সে আসলে তার ভিলাভেটকে তাড়া করে কিন্তু মনে মনে সে আসলে প্রচন্ডভাবে ঘৃণা করে। কিন্তু লাস্টের লাইনে দিয়ে আমরা দেখতে পাবো যে বাট আই উড কনকিউর দি বাই ফ্রাইট, মানে তোমাকে আমি আবার ভয়ে তোমাকে জয় করব, মানে তুমি যদি আক্রান্ত হও তোমাকে আমি আবার সেভ করার বা রক্ষা করার একটা প্রক্রিয়া তার মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে হলো তিনি ভালোবাসতে চেষ্টা করছেন, মানে ভালোবাসেন যাকে, কিন্তু বর্তমানে ভালোবাসতে পারছেন না, কিন্তু তবু তাকে রক্ষা করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ ওয়ান কাইন্ড অফ। সো এই কবিতাতে এই কথাগুলি তিনি আসলে বলেছেন। এখানে আমরা যদি সিমিলি খুঁজে পাবো কোথায়, যে কিসেস অ্যাজ আই সি এস দ্য মুন, এই লাইনটাতে সিমিলি আছে কিসেস অ্যাজ আই সি এস দ্য মুন। তারপরে পার্সনিফিকেশন আমরা খুঁজে পাবো কোথায়, পার্সনিফিকেশন খুঁজে পাবো অ্যান্ড চিলি টিল দ্য ফলিং নাইট। সো এই যে অ্যান্ড চিলি টিল দ্য ফলিং নাইট, এই জায়গাগুলোতে আমরা কি পার্সনিফিকেশন খুঁজে পাবো, এবং কোল্ড গ্লিডিং এই জায়গাটাতে আমরা পার্সনিফিকেশন খুঁজে পাবো। কোল্ড গ্লিডিং মানে এই যে তার সাপের মতো করে আদর করা, কোল্ড গ্লিডিং ঠান্ডা অবস্থায় জমে যাওয়া কাঁটাযুক্ত অবস্থাতে। সো এই জিনিসগুলোর মধ্যে আমরা এই পার্সনিফিকেশনটা খুঁজে পাচ্ছি। সো এবার আমি লাস্ট একটা ওভারঅল ব্রিফিং দিয়ে দিচ্ছি কবিতার উপরে, যে প্রথম স্তবক থেকে বা লাস্ট স্তবক পর্যন্ত যা বলতে চেয়েছেন চার্লস বদলেয়ার সেই জিনিসটাই বলছি, যে বদলেয়ার শুরু করেছেন এরকম ভাবে যে মৃদুভাবে বাদামি চোখের অ্যাঞ্জেলস রূপ, মানে এই যে ব্রাউন আইড অ্যাঞ্জেলস রূপ দিয়ে কবি মৃদুভাবে শব্দটা সফটলি যে জিনিসটা ব্যবহার করেছেন সেটা যতটা শান্ত থাকার চেষ্টা করেছেন। যখন একজন ব্যক্তি কারো কাছে মৃদু হতে চায় তাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে, এবং এই ক্ষেত্রে কে ছিল যে বদলেয়ারের প্রেমময় বা তার যার সাথে তার প্রেম ছিল এই জিনিসটা। সো এখানে অ্যাঞ্জেলস ব্যবহার করার কারণ বলেছি যে দেবদূতের চেহারার এখানে ক্রিয়াকলাপ করেছেন, মার্জিত চেহারার দেবদূত কল্পনা করেছেন, যে তারা আসলে ভালো মানুষ হিসেবে বা ভালো কাউকে ভালো বলতে আমরা দেবদূতের সাথে তুলনা করি। সো এখানে এই ফেরেশতা দিয়ে তিনি একটা পবিত্রতা রক্ষা করার জন্য চেয়েছেন এবং সুরক্ষা দিতে চেয়েছেন, যে এই জিনিসটা দিয়ে আমি তোমাকে সুরক্ষা দেব। সো এই যে অ্যালকোভ মানে যে বললাম যে বেডরুম বলা যেতে পারে, যে সেখানে যায় থাকে বা রোমান্স করার যে জিনিসটা থাকে ওই জিনিসটাকে বলা যেতে পারে, যে এই জায়গাতে সে বা এই অ্যালকোভে সে আবার পুনরায় যেতে চাচ্ছে। শ্যাডো সাইলেন্টলি এই জিনিসগুলো আসলে হাইলি সিম্বলিজম টাইপের। শ্যাডো সাইলেন্টলি যে এই জিনিসটা দিয়ে সে আসলে ছায়ার সাথে নীরবে হেঁটে যাওয়া, মানে সে আসলে প্রকাশে কিছুই করতে চাচ্ছে না, কিন্তু ভিতরে তার এই জিনিসটা কাজ করছে, অন্ধকারে এবং ভীতিকরময় অবস্থাতে তার মধ্যে আছে। তারপরে যে কিসেস আছে, তারপরে মুন হাইলি সিমিলি এখানে ইউজ করছে, পার্সনিফিকেশন আছে, কোল্ড গ্লাইডিং, ফলিং লাইট। সো এই আসলে পুরো কবিতাতে আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে চার্লস বদলেয়ার, যে দ্য গোস্ট কবিতাটাতে যে গোস্ট তার নিজের আত্মাটা এবং তার যেই বিলাভেড ছিল সেই বিলাভেডের প্রতি তার এখন ভালোবাসা নাই, কিন্তু সে তাকে রক্ষা করতে চায়। বর্তমানে সে ঘৃণা করলো তার ভিতরে যে জিনিসটা কাজ করছে সেটা থেকেই সে তার উপপত্নীকে গোস্ট হিসেবে তাড়া করছে এবং তাকে রক্ষা করার চেষ্টা করছে। লাস্টের লাইনটা দিয়ে এটা বোঝা যায় যে বাট আই উড কনকিউর দি বাই ফ্রাইট, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বাট আই উড কনকিউর দি বাই ফ্রাইট। সো আমি তাকে রক্ষা করতে চাচ্ছি, তার অনেকের সাথে সে চলে গেছে, আমাকে ফেলে সে চলে গেছে, কিন্তু তার প্রতি তার এখন সে মানুষ হিসেবে তো সে আর যেতে পারছে না তার ওয়াইফের পিছন সেজন্য তার গোস্ট, তার ভূত বা প্রেতাত্মাকে সে আসলে ওই তার বিলাভের পিছন
ছুটে দিচ্ছি, যে তাকে সে এখন হয়তো অন্য কারোর সাথে, অন্য যুবকদের সাথে আছে, কিন্তু সে প্রেত বা ফেরেশতা হিসেবে তার পাশাপাশি যাচ্ছে, ফেরেশতাদের মতো চোখ করে, এবং সে যদি কোনো বিপদে পড়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে। সো এখানে অনেক কিছু আছে। সো এই জিনিসগুলোই আসলে চার্লস বডলেয়ারের কবিতাতে পাওয়া যায়, সিম্বলিজম পাওয়া যায়, পেসিমিস্টিক টোন পাওয়া যায়। সো এটাই ছিল এই এই কবিতার মূল কথা আর কি। সো এটা পড়ে ফার্স্টে মনে হতে পারে যে এটা হয়তো কোনো ভূতের ক্রিয়াকর্ম, কিন্তু আসলে ভূতের ক্রিয়াকর্ম না, এটা আসলে স্পিকারের নিজের প্রেতাত্মা বা তার মনটাকে ভূত হিসেবে তার বিলাভেনের পিছনে ছুটে ছুটতে ছুটতে পাঠাচ্ছে। সো এই কবিতাতে মিটার আছে 8টা করে মিটার, এবং এই কবিতার রাইম হলো এ এ বি বি। সো এটাই ছিল এতটুকু এই কবিতার অংশ। সো মনে করি, আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু কনফিউশন থাকে কমেন্ট করে জানাতে পারো। সো আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর কোনো যদি অন্য কোনো কবিতা সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।